মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় রোগের আক্রমণে লঙ্কার উৎপাদন হ্রাস। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে আমাদের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমরা মূলত লঙ্কার যে সমস্ত রোগ হয়, লঙ্কা গাছে যে সমস্ত রোগ হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই রোগের আক্রমণের কারণে যে উৎপাদন হ্রাস পায় সেই বিষয়টা আমরা আপনার থেকে আজকে শুনব। তো প্রথমেই আপনার থেকে একটু জানতে চাইব যে লঙ্কা চাষে এই যে ফলনের হ্রাস হয়, কি কি কারণে হতে পারে? লঙ্কা চাষে ফলন হ্রাস হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে রোগ একটা মুখ্য কারণ। এছাড়া পোকার থেকেও আমরা দেখেছি অনেক প্রোডাকশন কমে যায়। তারপরে মাঠে ঘাস বা আলে ঘাস এগুলো থাকলে অনেক ধরনের প্রবলেম দেখা যায়, যার জন্য আমাদের উৎপাদন অনেক কমে যায়। হ্যাঁ, এখানে আমি জানতে চাইবো যে এই রোগগুলো নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, রোগ যেমন অনেকগুলো হয়, প্রায় 80-100টা রোগের নাম আছে, কিন্তু মূলত আমরা যেহেতু আমাদের জায়গাটা পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা রোগের নাম উল্লেখ করছি।
তার মধ্যে প্রথমটা যেমন চারা ধসা বা বীজ পচা, আচ্ছা। এটাকে আমরা ইংরেজিতে ড্যাম্পিং অফ বলি, সেটা শুরুতেই হয়। এছাড়া পাউডারের মতো গুঁড়ো একটা দেখা যায়, সেটাকে পাউডারি মিলডিউ বলি। এই দুটোই ছত্রাকের রোগ। এছাড়াও ছত্রাকের আরও আছে, একটাকে সার্কোস্পোরা পাতা ধসা, ওটা দেখতে অনেকটা ওই ব্যাঙের চোখের মতো, যার জন্য ওটাকে আমরা বলি যে ব্যাঙের চোখের মতো পাতা ধসা রোগ। এছাড়া অ্যানথ্রাকনোজ বা ডগা শুকিয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া, এই ধরনের একটা রোগ হয়। তাছাড়া গাছ ঢলে পড়ে, লঙ্কা গাছ বা আরও কিছু গাছ আছে যেমন ঢলে পড়ে, সেটার ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। এখানে কিন্তু একটা যেমন ছত্রাকের দ্বারা হয়, আর একটা কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা এই ঢলে পড়া রোগটা দেখা যায়। শুরুতে যেটা বীজে বা চারা ধসা যে রোগটা বললেন আর কি, তো এই রোগের লক্ষণ এবং প্রতিকার নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দেখতে হবে। সেটা হলো যে চারা ধসায় কিভাবে বুঝবো, প্রথমে আমরা বীজতলাকে, যেখানে আমরা মানে বীজ ফেলবো, বপন করব, সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয় না। তার মূল কারণ হলো এই বীজের মধ্যেও যেমন এই রোগ জীবাণু থাকে, এই জীবাণুটার নাম হলো পাইথিয়াম বলে একটা জীবাণু আছে। সেই জীবাণুটা বীজের মধ্যেও থাকে এবং মাটিতেও থাকে। তার ফলে কি হয়, ওই বীজটাকে আক্রমণ করার ফলে বীজটা নষ্ট হয়ে যায়, তার থেকে অঙ্কুরোদ্গম হয় না। এবার দেখা গেছে কিছু বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে এবং তার সঙ্গেও যে গাছটা চারা অবস্থায় একটু বেরিয়েছে, দেখা যাবে যে মাটির সংলগ্ন জায়গাটা আস্তে আস্তে সেই বাকলটা কিন্তু পচে যাচ্ছে এবং কিছুদিন বাদে চারা যখন 2-3 ইঞ্চি উচ্চতায় আসছে তখন দেখা যায় গাছটা ঢলে পড়ছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে মাটিতে যদি মানে জলের আধিক্য থাকে বা বাতাসের আর্দ্রতা অনেক থাকে, অনেক মানে প্রায় 100%, বা মাটির টেম্পারেচার আবার কম, সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে, তাহলে এই রোগটা বৃদ্ধি পায়। এছাড়া আমরা দেখেছি যে বীজে যখন অঙ্কুরোদ্গম হচ্ছে, আচ্ছা, সেই অঙ্কুরোদ্গমের ফলে শেকড়টাও কিন্তু নষ্ট হয়ে যায়, তার ফলে গাছটাকে দাঁড়াতেই দেয় না, চারা অবস্থায় মারা যায়। সুতরাং আমরা এই জায়গাটায় ধরে নিন আমরা 100টা বীজ ফেলেছি, তার মধ্যে হয়তো 50টা বীজ অঙ্কুরোদ্গম হয়ে বেঁচে আছে, তার মানে 50টা নষ্ট হয়ে গেছে। এটা আমাদের একটা বড় ক্ষতি। সেটা আমরা বীজটা কিনে লাগাই বা নিজেদের জমি থেকে তৈরি থাকে সেটা লাগাই। এই মোটামুটি একটা আর একটা দেখা যায় যে যেই জায়গাটা আক্রমণ করেছে গোড়ার দিকে বললাম মাটি সংলগ্ন, সেই জায়গাটায় কিন্তু এই গাছের বাকলের রংটা হালকা বাদামি রঙের হয়। আচ্ছা, আর সবথেকে যেটা খারাপ যে এই বীজের মধ্যেও যেমন এই রোগটা থাকে, মাটির মধ্যেও কিন্তু এই রোগের জীবাণু থেকে যায়। তাহলে কি মাটি শোধনের ব্যাপার আছে? এবার অবশ্যই মাটি শোধনের ব্যাপার আছে। আমরা সেই ক্ষেত্রে কি করব, অনেকগুলো প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা দরকার আছে। তার মধ্যে মাটি শোধনের ক্ষেত্রে আমরা যেটা বীজতলা করব, সেই বীজতলাতে আমরা কিন্তু প্রথমেই আমাদের কিছু বন্ধু জীবাণু আছে, ট্রাইকোডার্মা বা সুইডোমোনাস, এ ধরনের আমরা জানি, দোকানে গেলে পাওয়া যায় প্যাকেটে। সেগুলো 8 থেকে 10 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমরা 24 ঘন্টা রেখে দেবো। আচ্ছা, সেই বীজটা পরের দিন মানে 24 ঘন্টা কাটিয়ে মাঠে বপন করব। এছাড়া কিছু কেমিক্যাল আছে, এটা তো বললাম আমাদের জৈবিক উপায়। কেমিক্যাল আছে যেমন থাইরাম বা ক্যাপটান, এগুলো 3 থেকে 4 গ্রাম যদি আমরা 1 কেজি বীজের মিশিয়ে বীজ বপন করি একদিন রেখে, তাহলেও কিন্তু আমরা উপকার পাবো এবং 1 মাস বা এই চারাটাকে আমাদের রক্ষা করবে। এছাড়া ওই ট্রাইকোডার্মা বললাম যে আমাদের বন্ধু জীবাণু সুইডোমোনাস, যদি আমরা ওই যে বীজতলা করছি সেখানে 2.5 থেকে 3 কেজি 1 হেক্টরের জন্য, অর্থাৎ ধরে নিন 500 গ্রাম 1 বিঘের জন্য, আমরা যদি মানে 50 কেজি FOM বলতে আমরা যে গোবর সার বা যেটা কেঁচো সার, এই ধরনের সারের সঙ্গে যদি আমরা মিশিয়ে সেই মিশ্রণটা মাঠে বীজতলায় ছড়াই, তাহলে কিন্তু এই রোগ জীবাণুর আক্রমণ অনেক কমে যাবে। আর দেখতে হবে যেন বীজতলায় কোনো জল না দাঁড়িয়ে থাকে। আচ্ছা, কারণ জল থাকলে এই রোগের প্রকোপ অনেক বেড়ে যায়। তাছাড়া ওই বীজতলায় আমরা কেমিক্যাল হিসেবে কপার অক্সিক্লোরাইড, যেমন ব্লু
কপার বা ব্লাইটক্স এই ধরনের ওষুধ আমরা 4 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে বীজতলাটাকে পুরোটাই ভিজিয়ে দেবো। আচ্ছা, আর একটা করতে হবে, বীজতলায় যেন কোনো মানে এমন জায়গায় করব না যেখানে কোনো গাছের ছায়া পড়ে, আচ্ছা, রোদযুক্ত জায়গা। রোদযুক্ত, নাহলে কিন্তু এই রোগ আবার বেড়ে যাবে। আর অবশ্যই বীজ তার পরিমাণটা আমরা এই বীজতলা অনুযায়ী অবশ্যই আমরা মাঠে ফেলবো, নাহলে কিন্তু বেশি ফেললেও ক্ষতি, কম ফেললেও আমাদের লাভ হবে না। আচ্ছা, আর ফ্লাডিং যেন অবশ্যই না হয়, মানে যেটা আমাদের সেচ আর কি, সেচ যদি বেশি হয়ে যায় ওই বীজতলা থেকে রোগ জীবাণু অন্য বীজতলায়ও চলে যেতে পারে, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া জলটা একটা বড় ফ্যাক্টর, যেটা বারবার বলছি, জলটাকে ঠিকমতো আমাদের ধরে রাখতে হবে। আচ্ছা, এই যে আপনি চারা ধসার কথা বা মাটির রোগের কথা বললেন, এর পাশাপাশি আপনি বলছিলেন পাতা ধসা। পাতা ধসা বলতে ওই চারাই যদি দাঁড়িয়ে যায়, আক্রমণটা ধরুন চারা অবস্থায় একটু পরে লেগেছে, মানে গাছটারও তো একটা শক্তি থাকে, রেজিস্ট্যান্ট যেটা বলি, সেই শক্তিটা যখন কমের দিকে চলে আসে, গাছটা একটু দাঁড়িয়ে গেছে, সেই অবস্থায় যখন আক্রমণ করে তখন কিন্তু ওই পাতা ধসাটা আমরা দেখতে পাই এবং গাছটা ওইখানে ঢলে পড়ে, যার জন্য ওই গাছটা থেকে আমরা সেইভাবে কিছু মানে ওই চারাটার কোনো মূল্যই থাকবে না। যেটা বলছিলেন যে পাউডারের গুঁড়োর মতো যে রোগটা আর কি, হ্যাঁ, এইটা আর একটা লঙ্কার বড় রোগ। লঙ্কা কেন, অনেক ফসলে আমরা এই রোগটা দেখতে পাই। এটাও একটা ছত্রাকের রোগ। আমরা দেখেছি যে যদি আক্রমণ খুব বেড়ে যায় সেটা পাতা পুরো ঝরিয়ে দেয়। এটা কি পাতাতেই হয়? এটা পাতাতে হয় এবং কাণ্ডে হয়, পাতার বোটায়ও হয়, আচ্ছা, ফুলের বোটায়ও হয়। মাটির নিচ বাদ দিলে ওপর দিকে সব অংশেই এই রোগটা আক্রমণ করে। তো এখানে আমরা কি দেখতে পাই, মানে প্রথমে আমি যদি মাঠ রেগুলার না ঘুরি, এটার একটা বড় প্রবলেম। মাঠ পরিদর্শনটা অবশ্যই দরকার, কারণ এই রোগটাই পাতার নিচের অংশে হয়, ওপরের দিকে আপনি কিছু বুঝতে পারবেন না শুরুতে। পরবর্তীকালে যেটা হবে যে পাতার নিচে তো আক্রমণ বেড়ে গেছে এবং যদি উল্টে দেখি অনেকটাই দেখা যাবে সাদা পাউডার। আচ্ছা, এবং ওপর দিকে ওই একই জায়গার ওপরটায় যদি দেখি পাতার, সেখানে দেখবো হালকা হলদে একটা ছোপ পড়েছে এবং খুব কম সময়ে দেখা যায় ওপরেও সাদা পাউডারের মতো হয়। এবার আক্রমণ যত বাড়ে ততই কিন্তু পাউডারের অংশটা আরও বাড়তে থাকে। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এটা ওই পাতার বোটা ধরে আস্তে আস্তে কাণ্ডেও যায় এবং পুরো ওপর থেকে নিচ অবধি গাছটা এই পাউডারের ছত্রাকের দ্বারা আক্রান্ত হয়ে একদম মানে গাছটাকে শুইয়ে দেয়। এছাড়া ফল যখন ধরছে, ফলেও কিন্তু আমরা এই পাউডারের অংশটা দেখতে পাই এবং যদি শুরুতেই ধরে নেয় ফুলের পরেই, তাহলে কিন্তু ওই ফলটা আস্তে আস্তে ঝরে যাবে এবং ঢলে পড়বে। হ্যাঁ, এই পাউডারি মিলডিউর ক্ষেত্রে আমাদের একটা প্রতিকার নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, যেমন ওয়েটেবল সালফার বলে একটা গন্ধক জাতীয় ওষুধ আছে, সেটা পাওয়া যায়। সেটা কিভাবে আমরা প্রয়োগ করব? সেটাকে 4 গ্রাম 1 লিটার জলে গুলে, অথবা কার্বেন্ডাজিম সেটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন অন্তর আমরা মাঠে স্প্রে করব। তার কি নির্দিষ্ট কোনো সময় আছে, সকালে বিকেলে? হ্যাঁ, অবশ্যই। সেটা আর একটা বড় ব্যাপার, দুপুরে অবশ্যই করব না, কারণ রোদের তাপে এই ওষুধগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চাইবো সকাল 10টার মধ্যে যদি স্প্রে করলাম খুব ভালো, অথবা বিকেল 3টের পরে যদি আমরা স্প্রে করি তাহলে আমরা এই জায়গাটাকে রক্ষা করতে পারবো। এছাড়া ডিনোক্যাপ বলে একটা ওষুধ আছে, যেটার মূল নাম হলো ক্যারাথেন। আচ্ছা, এটাকে আমরা 0.05% হিসেবে আমরা মাঠে স্প্রে করলে আমরা এর থেকেও উপকার পেতে পারি। আচ্ছা, এটা আমি বলছি মূল জমিতে। এবার আর একটা জিনিস আপনার নজর রাখতে হবে, সেটা হলো জাত নির্বাচন। কারণ হ্যাঁ, প্রথমেই আমরা ওইটাকে করব এই রোগের ক্ষেত্রে, যে জাতগুলো মোটামুটি সহনশীল এই রোগের, তা নাহলে কিন্তু এই রোগের আক্রমণ অনেক বেড়ে যেতে পারে অন্যান্য জাতের ক্ষেত্রে। যেমন B15 একটা জাত আছে, 8-7, তাছাড়া পরশালী বা তিনওয়ারি বা গোল্ডেন সুপিরিয়ার এই ধরনের জাত যদি আমরা লাগাই, তাহলে কিন্তু আমরা এই জাতগুলো সহনশীল জাত। এই জাতগুলো কি সারা বছরই চাষ করা যায়? এই জাতগুলো সারা বছরই করা যাবে। যে লঙ্কা আমরা যখন লাগাবো
সেটা অবশ্যই করা যাবে এবং তার ফলে আমরা এই রোগের থেকে মূলত রক্ষা পাবো। আচ্ছা, আর যেটা গাছের কচি ডগা এবং হ্যাঁ, উপরের হ্যাঁ, পাতা শুকিয়ে ঝরে পড়ে যাওয়া, হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হব? এটা একটা বড় প্রবলেম, এটা কিন্তু আপনার নজরে রাখতে হবে। এটাকে অ্যানথ্রাকনোজ বলে আচ্ছা, বা ডাইব্যাক হুম, এবং ফল পচা, আচ্ছা, মানে এটা খুব মারাত্মক রোগ। এক্ষেত্রে আমরা দেখেছি কি হয়, 3 ভাবে আমরা অনুধাবন করি। তার মধ্যে অ্যানথ্রাকনোজ যেটা বললাম, সেক্ষেত্রে আপনার দেখা গেছে ছোট ছোট দাগ, হুম, যেটা গোলাকার সাধারণত, এবং সেই দাগটা আস্তে আস্তে বড় হতে থাকে আচ্ছা, এবং বড় হয়ে ওই দাগের চারপাশটায় যে ওয়ালটা, সেই দাগের যে চারধারটা, হুম, সেই দাগটা কিন্তু জায়গাটা কিন্তু বেশ মোটা আকারের হয়। আচ্ছা, তো এর ফলে কি হয়, দেখা যায় যে পাতাগুলো যখন মারাত্মক আকার নেয়, দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে একটা দাগ আর একটার সঙ্গে মিশে পাতাগুলো ঝরে পড়ে। এটা গেল একটা লক্ষণ। তবে মূল লক্ষণ যেটা ওই ডাইব্যাক বললাম, ডাইব্যাক মানে ওপর থেকে শুকিয়ে আসে। শুকিয়ে মানে কীরকম, কচি ডগা আক্রমণ করে এই রোগ জীবাণু। এটার একটা জীবাণুর নাম হলো কোলেটোট্রিকাম বলে একটা জীবাণু আছে, যেটা আক্রমণ করে। প্রথমে ওপরে কচি ডগাগুলো আক্রমণ করে, কচি ডগাটাকে শুকিয়ে দেয়, নষ্ট করে দেয়। এছাড়া ওপরের দিকে যে কচি পাতা, সেগুলোকেও আক্রমণ করে। এবং আমরা যদি মানে আক্রমণের বেশ পরে যাই, তখন গিয়ে দেখব যে নিচের দিকের পাতাগুলো ঠিক আছে, কিন্তু ওপরের যেই ডগাগুলো বেরোচ্ছিল সব শুকিয়ে গেছে, শুধু কিছু ডাল পড়ে আছে। হুম, এক্ষেত্রে আর একটা জিনিস দেখা যেতে পারে যে এই একই লঙ্কা গাছের একদিকে হয়েছে, কিন্তু অন্য দিকের অংশটা কিন্তু সতেজ আছে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। আর একটা আমরা দেখব যে ওই যে দাগগুলো বললাম, বাদামি দাগ, এগুলো যখন বড় হয়, তখন এই বড় দাগগুলোর মাঝে একটু খেয়াল করলে আমরা দেখব ওই সর্ষের দানার থেকেও ছোট ছোট দানা আকারে এই যে ছত্রাকটা, এটা বেরিয়ে থাকে। এরা পরবর্তীকালে কি হয়, ওই ঝোড়ো হাওয়া বা বাতাসের সঙ্গে কিন্তু অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে নিয়ে এই সংক্রমণ হয়। ছত্রাকটা ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ তৈরি করে। আর আমরা দেখেছি যে ওই যে ওপরের ডালগুলো যেগুলো মরে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আর ফুলও হবে না, ফলও হবে না, ফলে ফসলে হ্রাস হবে। একদম হ্রাস হবে। এবং ফলে যদি ফুল হয়ে গেল, ফলও যদি ধরলো, তখন কিন্তু দেখা যাবে যে ফলের চেহারা কোঁকড়ানো এবং ছোট আকারের হবে, যেটাকে বাজারজাত করা যাবে না। এছাড়া ফলের ক্ষেত্রে আরও একটু বলে নিই, যেখানে দেখা গেছে যে ওই একই রকম মানে গোলাকার দাগ হবে, হুম, এই দাগটা লঙ্কার যে ফলটা তার ওপরেই হবে। কিন্তু দেখা যায় যে ওই দাগটা কিন্তু আগের পাতায় যেমন গোলাকার ছিল, লঙ্কাটা যেহেতু লম্বা, এটাও কিন্তু আস্তে আস্তে লম্বা আকারে দাগটা থাকবে এবং দাগটার চারপাশটা কিন্তু ঘন মোটা থাকবে, বাদামি রঙের। হুম, ওই দাগটা আমরা যদি কাণ্ডেও দেখি, হুম, সেক্ষেত্রেও কিন্তু দাগটা গোলাকার থাকবে না, ওই লিম্বাকৃতি বলা যায়, সেই ধরনের আমরা দেখব। এবং যেই জায়গাগুলো শুকিয়ে গেছে ফলের, সেই জায়গাটা দেখা যায় যে খড়ের মতো রং হয়ে গেছে। আচ্ছা, সেটাও যার জন্য বাজারে আমি বিক্রি দাম করতে পাওয়া পারবো যাবে না, না ওটা কিনবেই না লোকে। আচ্ছা, প্রথমেই যদি দেখে যে একটা ফলে দাগ আছে বা বেশ বাজেই দেখতে লাগছে, সেগুলো তো কিনবে না। আর বাড়াবাড়ি যখন হবে, তখন তো ফলগুলো সব ঝরেও যাবে এবং যার জন্য এই ফলন অনেকাংশে কমে যাবে। এবং বীজ যেগুলো হবে, সেগুলো একই, বীজটাও বেঁকানো টেরানো হবে। ওই বীজ আমরা চাইবো যে এই বীজগুলো যেন ভবিষ্যতে রেখে ব্যবহার দিয়ে করা না হয়। ব্যবহার করা হয়। তাহলে এর প্রতিকার কি হবে? এই যে লঙ্কার যে অ্যানথ্রাকনোজ বা ডগা শুকোনোর যে রোগটা বললাম, সেক্ষেত্রে আমরা প্রথমেই বীজ শোধন করব। বীজ শোধন চেষ্টা করব আমরা জৈবিক উপায়ে, যেমন ট্রাইকোডার্মা বা সুইডোমোনাস, এই ধরনের বন্ধু জীবাণু যেগুলো, সেগুলো আমরা 5 থেকে 6 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে সেটাকে আমরা যদি 24 বা 48 ঘন্টাও রাখতে পারি, কোনো ব্যাপার না। সেই বীজটা যদি আমরা পরবর্তীকালে মাঠে ফেলি, সেক্ষেত্রে আমরা দেখব যে রোগ জীবাণুর আক্রমণটা অনেক কম হয়েছে। এছাড়া দুটো রাসায়নিক ওষুধের নামও বলছি, একটা ক্যাপটান, একটা থাইরাম। এগুলো সাধারণত 3 থেকে 4 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে সেটাকে আমরা যদি মাঠে বপন করি, সেক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছুদিন, মানে প্রায় 1 মাস গাছের স্বাস্থ্য রক্ষা করতে পারবো। এছাড়া
আমরা মিক্স ক্রপ করি, এই এক লঙ্কার সঙ্গে অন্য কিছু ফসল লাগাই, তার মধ্যে যেমন হলুদের গাছ, এটা অবশ্যই লাগাবো না, কারণ হলুদেও একই রোগের আক্রমণ হয়। সুতরাং সেক্ষেত্রে এই দুটো গাছ থাকলে আরো রোগ প্রকোপ অনেক বেড়ে যাবে। আচ্ছা, আর একটা হলো, আমরা যেই রোগ জীবাণু দেখতে পাবো যে রোগের আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই গাছগুলো উঠিয়ে সেগুলো হয় পুড়িয়ে ফেলবো, নাহলে মাটির তলায় পুঁতে ফেলবো। এছাড়া এই লঙ্কা জাতীয় অনেক গাছ আছে, যেমন বেগুন আছে, আলু আছে, টমেটো আছে, এই ধরনের গাছও আমরা আগামী 2-4 বছর ওই জমিতে লাগাবো না। আচ্ছা, এটাকেও মাথায় রাখতে হবে। আমরা কি করি, অনেক সময় মাঠে গাছগুলো ফেলে দিয়ে চলে যাই, শুধু লঙ্কাগুলো নিয়ে চলে গেলাম। সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি রোগ থাকে অবশ্যই এটা এক জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি দেখি যে না, রোগ লেগে গেছে, গাছে হয়ে গেছে, সেক্ষেত্রেও আমরা ওই বন্ধু জীবাণু ট্রাইকোডার্মা, এটা 5 থেকে 6 গ্রাম 1 লিটার জলে গুলে নেব। সঙ্গে একটা স্টিকার বলতে সাবান গুঁড়ো আমরা 1 চিমটে নিতে পারি। সেইগুলো মিশিয়ে আমরা যদি স্প্রে করি ওই অসুস্থ যে গাছগুলো, এবং সুস্থ গাছেও করব অবশ্যই, তা নাহলে ওটাও পরবর্তীকালে রোগের আক্রমণ হতে পারে, এটা দিতে পারি। অথবা ক্যাপটান বা ম্যাঙ্কোজেব এই ধরনের ওষুধ, বা ব্লাইটক্স এই ধরনের ওষুধ যদি আমরা 1 লিটার জলে 2.5 গ্রাম, আর ব্লাইটক্সের ক্ষেত্রে 4 গ্রাম, এইভাবে যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু অনেকাংশে আমরা এই রোগের থেকে মুক্তি পাবো। এবং এটা অবশ্যই যদি রোগ জীবাণু মাঠে থাকে দেখেন, তাহলে কিন্তু 10-15 দিন অন্তর 2-3 বার স্প্রে করতে হবে। আচ্ছা, আরও ভালো হয় যদি আমরা একসঙ্গে একই ওষুধ বারবার না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধগুলো দিই। মানে যেমন আজকে ক্যাপটান দিলাম, কালকে ব্লাইটক্স দিলাম, পরশু ম্যাঙ্কোজেব দিলাম, এইভাবে। এটা মাথায় রাখতে হবে। এবং শেষে বলি, কিছু মানে সহনশীল জাত আছে, যেগুলো আমরা যদি লাগাই তাহলে কিন্তু এই রোগের জীবাণু থেকে মুক্তি পেতে পারি। যেমন G3 একটা জাত, G4, B61, লোরাই, এই ধরনের জাত যদি আমরা লাগাই, সেক্ষেত্রে আমরা কিন্তু উপকার পাবো। এইসব মাথায় রেখেও যদি প্রবলেম হয়, তাহলে বিশেষজ্ঞ যারা আছেন, বিশেষ করে ব্লকে আমাদের কৃষি আধিকারিকরা আছে, সেখানে যদি ওই রোগগ্রস্ত গাছ নিয়ে গিয়ে ওনাদের দেখান, তাহলে অনেক সুরাহা করতে পারবেন। তাহলে আমরা দেখছি যে এই লঙ্কা চাষের ক্ষেত্রে যে নানান ধরনের রোগ আছে, সেই রোগগুলো যদি আমরা আগে থেকে নিরাময় করতে পারি, কিংবা পরবর্তী যদি আমরা তার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আমাদের ফসলের যে হ্রাস হওয়ার সম্ভাবনা আছে সেটা থেকে আমরা বাঁচতে পারি, মুক্তি পাবো। আমাদের সময় আজকে একদমই শেষ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল রোগের আক্রমণে লঙ্কার উৎপাদন হ্রাস। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর।
90.8 megahertz, Community Radio, Jadavpur University.